সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দেবেন স্টুডিওতে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রথমে আবার ডান দিকে আছেন প্রাক্তন উপাচার্য এবং পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সদস্য প্রফেসর ডক্টর আবুল কাশেম মজুমদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে আরেকজন গণমাধ্যমের পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত। অজয় দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত এই অনুষ্ঠানে প্রতিনিয়ত সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলি। আজকেও আমরা বেশ কয়েকটি বিষয়ে কথা বলবো বলে ঠিক করেছি। তার মধ্যে একটি অত্যন্ত বিয়োগান্তক ঘটনা। বাংলাদেশের একজন সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ 4-এর মাননীয় সংসদ সদস্য, তার একটি প্যাথেটিক ঘটনা, যেটি আমরা সকলেই জানি। আজকে জেনেছি যে উনি ভারতের কলকাতায় নৃশংসভাবে নিহত হয়েছেন। এটি তথ্য উপাত্ত যেমন প্রতিনিয়ত আসছে, কিন্তু এর একটি প্রভাব, সিগনিফিকেন্স তো নিশ্চয়ই আমাদের গণমাধ্যমগুলোতে বা সব জায়গাতে আছে। আমি গণমাধ্যমের সিজন ব্যক্তিত্ব হিসেবে অজয় দা, আপনাকে দিয়ে প্রথমে একটু শুরু করি। এই প্রসঙ্গটি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং এটি আমাদের আজকে আলোচনায় শুরুতে নিয়ে আসতে চাইছি। প্রথমত তার এই শোকাবহ ঘটনা, তার পরিবারের সদস্য যারা, তাদের প্রতি সমবেদনা। আর এই হত্যাকাণ্ডে যারা জড়িত, যেভাবেই জড়িত থাকুক, আপনি তাদের বিচারের আওতায় আনা। এবং যেহেতু একটা দুই দেশের ঘটনা কিন্তু যুক্ত হয়ে গেছে, কিন্তু অন্য একটা দেশে, প্রতিবেশী দেশ, তাদের আইন শৃঙ্খলা, তাদের তৎপরতা, ঝিনাইদহের মানুষের দেখলাম প্রচণ্ড ক্ষোভ। মানে টেলিভিশনের সংবাদগুলোতেও দেখা যাচ্ছিল যে হাজার হাজার মানুষ তার বাড়িতে সমবেত হয়েছে এবং পরপর 3বার সংসদ সদস্য, তার জনপ্রিয়তা অবশ্যই আছে। তার চেয়ে হলো যে একটা মানুষ এই ধরনের খুনের, হত্যাকাণ্ডের শিকার হওয়া, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী তো আমাদের দেশের লোকেরাই জড়িত। অন্য দেশে একটা কোনো অনেক সময় ক্রিমিনাল গ্যাংয়ের মধ্যে আপনি ঘটনাক্রমে দুষ্টচক্রের মধ্যে পড়ে যেতে পারেন, সেটা এক জিনিস। কিন্তু আমাদের দেশের লোকেরা যুক্ত থাকবে, জড়িত থাকবে, আমাদের দেশের একজন সংসদ সদস্য অন্য দেশে, এটা বাংলাদেশের কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কাজেই এই ধরনের বিষয়গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে এইটা মানে জড়িতদের মানে বিচারের ব্যবস্থা করবে। সেটা আর একটা, কিন্তু রাজনৈতিক দল যারা করেন খুবই সতর্কতা, কিন্তু নানাভাবে বাড়তি সতর্কতা আপনাকে, বা পাবলিক ফিগার যারা, এই যে ধরেন অনেক লোককে কিন্তু সরকারের থেকে নিরাপত্তা দেওয়া হয়, গানম্যান থাকে, তার কিন্তু কতগুলো কারণ হয় যে এমন কোন ঘটনা যেটা চাঞ্চল্য সৃষ্টি। 3বারের সংসদ সদস্য মানে সে যেমন অনেককে গ্রহণযোগ্যতা আছে, আবার কাউকে সন্তুষ্ট করতে পেরেছে, ডিসিশন হয়তো অনেককে সন্তুষ্ট করেনি, এমন লোক সেটা তো খুব স্বাভাবিক আর কি। রাজনৈতিক প্রতিপক্ষও থাকে, এমনকি দলের মধ্যেও থাকে। এইটা কালীগঞ্জ যে এলাকা, সেখানে বা যশোরের এই এলাকা বা সীমান্তের কাছাকাছি এলাকা, তো সেখানে বাড়তি কিছু সমস্যা থাকে চোরাচালানি দ্বারা। ভারতের আছে, বাংলাদেশের আছে, স্বার্থের সংঘাত ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী কারো ওরকমই একটা সেনসিটিভ জায়গারই সংসদ সদস্য, হ্যাঁ, ঝিনাইদহ। আইন শৃঙ্খলা বাহিনী কারো মানে কোনো অপরাধীকে শাস্তি দিলে তারও প্রতিক্রিয়া হয়। কাজে এগুলো রাজনৈতিক নেতাদের কিন্তু বাড়তি সতর্কতা, নিজের নিরাপত্তা নিয়ে যেমন, আবার তার চারপাশে কারা আছে, কারা আসে, সেইগুলো খুবই সতর্ক থাকা দরকার। এবং তার সঙ্গে যারা আইন শৃঙ্খলা বাহিনী তো সবসময় নজর রাখে এই ধরনের জনপ্রতিনিধি বা জনপ্রিয় ব্যক্তিদের ব্যাপারে, তাদেরও কিন্তু একটা সারা দেশেই সতর্কতার ব্যাপার, তাদের দায়িত্ব কতটা তারা পালন করেছেন এটিও দেখবার ব্যাপার আছে। অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রফেসর কাশেম মজুমদার স্যার, আপনার কাছেও আসি। এই ঘটনাটি মাত্রই গণমাধ্যমের মাধ্যমে আমরা জানলাম, আপনি লক্ষ্য করেছেন স্যার? হ্যাঁ, আমরা অবজার্ভ করতেছিলাম, সদ্য সংবাদ মাই টিভিতেই দেখলাম, বেশ কিছুক্ষণ ধরেই ব্রেকিং নিউজ হিসেবে আসতেছে। এখন আমাদের দেশের যে কোনো লোক, যে কোনো হত্যাই নিন্দনীয়, যে কোনো হত্যাই বিয়োগান্তক, এবং সর্বোপরি তিনি একজন
পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য ছিলেন, যে ডেফিনেটলি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। সম্ভবত রাজনীতির কারণে হয়তোবা রাজনীতি ছাড়াও ব্যবসা বাণিজ্যর সাথেও সম্পৃক্ততা ওনার থাকতে পারে অনুমান করি। তো এইসব কারণেই হোক আর যেটাই হোক 16ই মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত প্রতিদিনেই আমাদের মিডিয়াতে পর্যন্ত তার আপডেট পাওয়া গেছে। প্রতিদিনেই আমাদের মিডিয়া কিছু না কিছু, বিশেষ করে আমাদের ডিবির উদ্ধৃতি দিয়ে খবরগুলো দিচ্ছিল। এবং অবশেষে আমরা আজকে অত্যন্ত বিয়োগান্তক ঘটনাটাই শুনলাম, এবং সেটার জন্য সত্যিকার অর্থে খুবই কষ্টদায়ক এই কারণে যে আমাদের দেশেরই যে 3 জনকে অ্যারেস্ট করা হলো, এরা 3 জনেই আমাদের দেশের। এবং এটাতে আসলে অন্য দেশে এ ধরনের একটা ঘটনা আমাদের দেশের লোকজন যে করা, এটা আমাদের জন্য এবং ওই দেশের জন্য একটা বিব্রতকর, দুই সরকারের জন্য বিব্রতকর এবং দুই দেশের শান্তি শৃঙ্খলা বাহিনীর জন্য বিব্রতকর ডেফিনেটলি। তো আমি আশা করতেছি অচিরেই আমাদের এবং পশ্চিমবঙ্গের পুলিশ ডিপার্টমেন্ট, গোয়েন্দা বিভাগ, তারা এইটার রহস্যতা উদ্ঘাটন করবে, খুনের ইয়েটা মূল খুনিদেরকে তারা ধরতে পারবে, আইনের নেবে। এটা আমি আশা করি যে খুব শীঘ্রই হবে। সর্বশেষে আমি আনোয়ার আজিম আনার, সম্মানিত সংসদ সদস্য ঝিনাইদহ স্যারের, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং আমি মনে করি যে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বিভাগ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং জাতিকে আশ্বস্ত করবে। যেই আপনি যেই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেন, বিশেষ করে কিছুটা অজয় দাশগুপ্ত বলেছেন যে এই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা সংসদ সদস্য, তাদের নিরাপত্তা, তাদের এক ধরনের এরকম কোনো ঘটনার আগে পরে এগুলো বিভিন্ন ধরনের গোয়েন্দা রিপোর্ট বা তাদেরকেও তো অনেকে ফলো করেন, জানার কথা। তার মানে এখানে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলোরও তো বড় ভূমিকা পালন করবার ব্যাপার ছিল। এটা ছিল অনেক সময় আসলে যে জিনিস কি প্রথমেই আসবে যেটা দোষ কিন্তু দুই পক্ষের আছে। একটা হলো যে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা প্রশাসনের যে স্তরেই বলেন, দক্ষ প্রশাসন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি বছর ধরে। ঠিক একইভাবে প্রয়োজনীয় জনবলও আমরা দিতে পারিনি। এবং এই ছাড়া আসলে যে জিনিসটা হলো যে অন্যায় যারা করে তারা কিন্তু যতই প্রশাসন যতই সতর্ক থাকুক, আইন শৃঙ্খলা বাহিনী যতই সতর্ক থাকুক, তারা ওটা করে ফেলতে পারে। এবং যে জিনিসটা হলো যে হয়তোবা আপনি কি একটু পরেই আমাকে বা অজয়দাকে বলবেন ইরানের দিকেও টাকানোর জন্য বলবেন, কিন্তু সেখানেও ওরকম একটা ইরানের রাষ্ট্রপ্রধানকে যিনি, ওনার ক্ষেত্রেও একটা হয়েছে। এবং সেখানেও তো অনেক কিছুই, অথবা আমরা আজকে দেখলাম যে হেলিকপ্টারের যে সাংকেতিক যে চিহ্ন যেটা ছিল সেটাকে ইয়েটা করছে। আসলেই যে জিনিসটা হলো যে দুনিয়াব্যাপী এখন এমন একটা ক্রাইম যারা করতেছে, তারা এত বেশি সফিস্টিকেটেড বা করতে চাচ্ছে বা ইয়েতে করতে চাচ্ছে, যেটা হয়তো বা লস আমাদের মনে করেন আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনও কিন্তু তারা ক্রাইমের যে সফিস্টিকেশন পর্যায়ে, ওই পর্যায়ে হয়তো বা কতটুকু যাইতে পারছে যায় না। আমি কিন্তু মনে করতেছি না যে আমাদের হ্যাঁ এখন এই যে 16 তারিখ থেকে এবার একজন সংসদ সদস্য নিখোঁজ হলেন এবং তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এবং আমি তো কিছুটা যতটুকু আমি এটা তো অত সিরিয়াসলি দেখি নেই, কারণ আমি তো সাধারণত প্রশাসন সংক্রান্ত ওই পড়ালেখার এর সাথে থাকি। তারপরে আমি যতটুকু নিউজে মাঝে মাঝে দেখলাম, অনলাইনে পত্রিকাগুলোতে দেখলাম তার টেলিফোন বিহারে পাওয়া, ওনার উপস্থিত বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে। আবার উনি হয়তো বা বলেছেন যে উনি দিল্লি যাচ্ছেন বিএপিদের সাথে মিটিং করতেছেন। এগুলো মিসগাইড করার জন্যই, এগুলো আমাদেরকে মানে ল এনফোর্সিং এজেন্সিকে মিসগাইড করার জন্য, ধোঁকা দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে মনে হয় আর কি। এবং এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে, যা আমাদের অলরেডি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি তদন্ত হচ্ছে, আমরা চাই এটির সুষ্ঠু বিচার হোক। আপনি কিছুটা স্যার কথাটা তুলেছেন যে আমরা আরও একটি অ্যালার্মিং যেটি আন্তর্জাতিক খবর, যে ইরানের প্রেসিডেন্টের মর্মান্তিক মৃত্যু, এবং এর প্রভাবে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশে সব জায়গায় দেখছি যে মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতার শঙ্কা। তারপরে এখনও সেই ঘটনাটি নিয়েও তদন্ত হচ্ছে, অনেকেই বিভিন্নভাবে এটিকে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটির পেছনে কারা জড়িত।
কারণ আমরা ভালো করে জানি সম্প্রতিকালে বিভিন্ন কারণ দেখিয়ে ইরান ইসরায়েলে হামলা করেছিল, তার একটা খুব ঘটনাটিও আমাদের জানা আছে। তো এই প্রসঙ্গটি নিয়ে আমরা একটু আলোচনা নিয়ে আসতে চাইছি, যে আপনি যদি শুরু করলে একটু বলেন। জি, আমি আসলে যে জিনিসটা হলো যে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো আমরা কনস্পিরেসি থিওরি স্বাভাবিক কারণেই আমাদের কাছে আসে যখনই এর ধরনের কোনো একটা ঘটনা ঘটে, এবং সেই কনস্পিরেসি থিওরিতে অনেক রকমের ব্যাখ্যাই হতে পারে। যেহেতু উনি রাষ্ট্রপ্রধান হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে আসছিলেন, এবং তার জনপ্রিয়তা আসলে আকাশচুম্বী ছিল, নেক্সট টু দ্য খামেনি, তাদের যে আধ্যাত্মিক নেতা, ধর্মীয় যে নেতা, ওনার পরেই ওনার, এবং উনি ইয়েতে, তো এখানে আমার কাছে মনে হয় যে এবং চিফ জুডিশিয়াল পোস্ট উনি হোল্ড করছিলেন। আনডাউটেডলি হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পার্সোনালিটি, পলিটিক্যাল পার্সোনালিটি ইন ইরান। এবং তার সময় ইরানের যে অবস্থা, বিশেষ করে যে অতি সম্প্রতি যে ইরানের সাথে ইসরায়েলের যে ইয়েটা হলো, কনফ্লিক্টটা হলো, এবং যেখানে ইরান অ্যাটাকই করলো, এবং এক পর্যায়ে আমেরিকা ইসরায়েলকে বাধ্য হলো বলতে যে কাউন্টার অ্যাটাক করতে যাও না। তো ওরকম জিনিসগুলো, তো এখানে যে জিনিসটা হতে পারে আসলেই মিডল ইস্টের যে অবস্থা, সেটা 1948 থেকেই তো এমন কোনো ঘটনা ঘটতেছে না মিডল ইস্টে যেখানে আমি একজন নাগরিক হিসেবে, আমার ধর্মীয় অনুভূতি নয়, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে যার সাথে 48-এর পর থেকে এমন কোনো ঘটনা মিডল ইস্টে ঘটতেছে না যেখানে ইসরায়েলের ইনভলভমেন্ট আইদার প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে না হচ্ছে। কারণ আপনি চিন্তা করে দেখেন, ইরানে যখন অ্যাটাক, ইরান আর ইসরায়েলের মধ্যে যখন ইয়েটা হলো, ইরান ক্ষেপণাস্ত্র পাঠালো, কিন্তু সেটাকে কাউন্টার করলো কে? ইসরায়েলের থেকে বেশি সিরিয়াস হলো জর্ডান। কেন জর্ডান হলো? জর্ডান তার নিজের স্বার্থে, তার নিজেকে রক্ষা করার স্বার্থে। আপনি যদি খেয়াল করে থাকেন, আজ থেকে বোধহয় 1982-তে যখন বৈরুতে ইসরায়েলি একেবারে লেবাননকে ম্যাসাকার করে দিচ্ছে, লেবানন রাজধানী বৈরুতে ম্যাসাকার করে দিচ্ছিল, তখন সিবিএসে আমি তখন মাত্র সেদিনেই বোধহয়, ওই দিনেই বোধহয় আমি কানাডাতে আমি গেলাম পড়ার উচ্চশিক্ষার জন্য। তো টেলিভিশনটা খুলে দেখতেছিলাম, 14-15 বছরের একটা বাচ্চা বলতেছিল, তোমার তাকে জিজ্ঞাসা করতেছিল র্যাঙ্কিং করো, তোমার শত্রু কারা। সে প্রথম বলছিল, সেই বাচ্চাটা 14-15 বছরের মুসলমান বাচ্চাটা বলছিল যে আমার প্রথম শত্রু হলো মুসলিমস। যদি আমরা মুসলমানরা ইউনাইটেড হতে পারতাম তাহলে মিডল ইস্টে আমরা তাহলে ইসরায়েলের এত বাড়াবাড়িটা করতে দিতাম না, করতে পারতো না। কিন্তু আমরা মুসলিমরা তো ইউনাইটেড নয়। ঠিক একইভাবে তার কথারই পুনরাবৃত্তিতে ধরে আপনি মনে করেন যে ইরান যেভাবে কাজ উঠে আসতেছিল, সেখানে একদিকে ইসরায়েল যেমন আছে, ঠিক পাশাপাশি একই মাথা ব্যথা হয়ে আছে সৌদি আরবের, একই মাথা ব্যথা হয়ে আছে গালফ স্টেটগুলা। তো এখন ওরকম একটা সিচুয়েশনে হেলিকপ্টারে তিনি ছিলেন, তিনি হলেন রাষ্ট্রের নেক্সট টু দ্য, মানে তাদের আধ্যাত্মিক নেতার পরে, খামেনির পরেই তিনি, এবং আনডাউটেডলি তার যে হেলিকপ্টারটা বেশ কিছুবার চেক করেই অবশ্যই এরদন্ত হয়। তার হেলিকপ্টারটাতে যদি এখন আমরা শুনতে পাই যে ইফ ইট ইজ ইন দ্য ক্রাইসিস, ইন দ্য ডেঞ্জার পয়েন্ট, ওটা সাংকেতিক সিগন্যাল দেওয়ার মতো অবস্থা ছিল না, সিগন্যালটা অকার্যকর করে রাখা হয়েছিল। তো ডেফিনেটলি কেউ না কেউ করেছে, এবং এখানে যে এটা এগুলা করার জন্য যে ইসরায়েল থেকে লোক আসতে হবে তা না, সেই ইরানিয়ান কেউ না কেউ হয়তো হতে পারে, ওদেরই কেউ থাকতে পারে যাদের ইয়ে হিসাবে কাজ করছে। তো সেই কারণেই আমি বললাম আর কি যে কনস্পিরেসি থিওরি যদি আপনি ব্যাখ্যা করেন টুডে টুমোরো হয়তো বা দেখবেন একটা, আর অলরেডি তো আমার মনে হয় সোভিয়েত রাশিয়া কিছু কথাবার্তা বলে ফেলেছে যেগুলো হয়তো বা ইরানেই বলার কথা ছিল, তাই না? তো সেই হিসাবে দেখা যাক, আমরা অনেক পুরনো দিনের বিমান, এটাকে রেনোভেট করা হয়নি, আর দ্বিতীয়ত আর তো আমরা অপেক্ষা করি, দেখি আরো আলাপ করছি। অযোধ্যা, এই প্রসঙ্গটি মানে যেহেতু সামনে এলো, মূলত ইরানের ইসরায়েলের সাথে যে ঘটনাটার কথা স্যার বললেন, তারপরই একটা থমথমে পরিস্থিতি ছিল। এখন এটি ডেফিনেটলি হয়তো নিছক দুর্ঘটনা, অথবা তদন্তে অন্য কিছু বেরিয়ে আসতে পারে, বা অনেক কিছু হতে পারে। আপনার কিছু অবজারভেশন আছে নিশ্চয়ই? মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হত্যাকাণ্ড কিংবা তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এটা দুনিয়ায় কিন্তু প্রচুর ঘটনা আছে।
দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার সহ একেবারে 10 বছরের শিশু বা সদ্য বিবাহিত নারী, অন্তঃসত্ত্বা নারী, তাদেরকেও কিন্তু বাংলাদেশের বুকেই বাংলাদেশেরই এক আইন শৃঙ্খলা বাহিনী বা সামরিক বাহিনীর সঙ্গে জড়িত কিংবা সামরিক বাহিনী থেকে বহিষ্কৃত তারা মিলিত তো জেলখানার ভেতরে গিয়ে হত্যা করেছে 4 নেতা, তাই না? কিংবা ধরেন মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একেবারে প্রকাশ্যে আর কি। হ্যাঁ, সম্প্রতি দেখেন, অতি সম্প্রতি কিন্তু সিরিয়ায় দূতাবাসে গিয়ে ইরানের যারা ছিল তাদেরকে ইসরায়েল হত্যা করেছে। কয়েক বছর আগে ইরাকে সফরে গেছেন ইরানের এক সামরিক কর্মকর্তা, তাকে মানে আপনার প্রকাশ্যে তিনি যে পথে যাবেন সেই পথে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু চিহ্নিত করে হত্যা করেছে। আবার এই ইসরায়েল তাকে যখন আপনার আন্তর্জাতিক আদালত তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করে তাকে তার গ্রেপ্তার করা, শাস্তির আওতায় আনা, এই যখন প্রস্তাব হচ্ছে তখন যুক্তরাষ্ট্র বলছে যে এই আদালতের বিচারিক প্রক্রিয়ায় যারা জড়িত সবাইকে স্যাংশন দিবে, সবাইকে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা দিবে। তো ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল এই নিষ্ঠুর হত্যাকাণ্ড চালিয়ে ইতিমধ্যে 35,000-এর বেশি নারী, পুরুষ, শিশু হত্যা করেছে। গাজাকে মিশিয়ে দেওয়া শুধু না, এই গাজার ভবিষ্যৎ নিয়েও তারা আলোচনা করছে যে কিভাবে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি অন্যায়ভাবে নিতে পারে, যেমন ফিলিস্তিনিদের বহু জায়গা কিন্তু নিয়েছে। সেই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বাইডেন সাহেব বলেন যে এদের বিরুদ্ধে আমরা নিষেধাজ্ঞা দেব, যুক্তরাষ্ট্র প্রবেশে ভিসা দেব না, তখন বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞাকে কোনো আমরা মানে যথাযথ কাজ বলে মনে করতে পারি কি? সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান নিজেও দেখলাম কয়েকটি পেপারে সাক্ষাৎকারে বলেছেন যে এটি তেমন ইসরায়েলের মতো অপরাধীকে যারা উনি এটিতে রিজয়েন্ডার দেওয়ারও প্রয়োজন মনে করছেন না। এই জায়গাটা হচ্ছে যুক্তরাষ্ট্রকেও কিন্তু এই ধরনের ধরেন বহু হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী জড়িত ছিল বা ইসরায়েল তার গোয়েন্দা বাহিনী বা অন্যান্যভাবে জড়িত ছিল, এটা কিন্তু আমাদের যেমন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িতরা আত্মস্বীকৃত নিজেরাই বলেছে যে আমরা খুনি, পারলে বিচার করো। ইসরায়েলের ব্যাপারেও কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে ইসরায়েল অপরাধী কিন্তু বলা যাবে না। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে তারা অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, অন্যান্য পরামর্শ দিয়েছে, 7ম নৌবহর পাঠিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বারবার বলেছে যে ইয়াহিয়া খানকে, ঘাতকদের, জেনোসাইডের হোতাদের বলা যাবে না যে এখানে জেনোসাইড ঘটছে। এইটা পাকিস্তানের ইন্টারনাল ব্যাপার। কাজে এই যে বিশ্বে কিন্তু নতুন একটা মানে যে বিশ্ব ব্যবস্থা, এটার তাগিদটা কিন্তু এইসব থেকে আসে। ইরানে এটা নিছক দুর্ঘটনা হতে পারে, অবহেলা হতে পারে, যারা এই সব রাষ্ট্রীয় যারা থাকবেন। আপনার মনে থাকার কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার বিদেশ সফরে যাওয়ার সময় তার বিমানে একটা স্ক্রু খোলা অবস্থা পাওয়া গেল। দেখেন পুরোটা কিন্তু তার এই যে মানে খাদ্যদ্রব্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। সতর্ক থাকতে হয় আপনার সর্বোচ্চ। এমনকি পুরানো বিমান হলো, নতুন বিমান হলো, কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা তো ইরান তার দেখবেই, তার যে নিজস্ব এই প্রযুক্তিগত দিকটা। কিন্তু ইরান এমন একটা জায়গা, দেখেন ইসরায়েলের সঙ্গে কিন্তু মানে শত শত রকেট কিন্তু ইরান থেকে ইসরায়েলে গেছে। ইসরায়েলের ভেতরে অতীতে কোনো রাষ্ট্র এই কাজটি করেনি। তার একটা আবার প্রযুক্তিগতভাবে সে অনেক এগিয়ে গেছে। সেই ক্ষেত্রে এই বিমান হেলিকপ্টারের যে ব্যাখ্যাটি আসছে সেটি খুব একটা সংগতিপূর্ণ নয়। পারমাণবিক প্রযুক্তি তাকে সে তো বলছে সে পারমাণবিক প্রযুক্তির দ্বার প্রান্তে। তারপরে তার যে তেল সম্পদকে বহু দেশ, কিন্তু ইরান কিন্তু একদিকে ধর্মীয় রাষ্ট্র, ধর্মীয় নেতারাই মূলত সবকিছু নিয়ন্ত্রণ করেন, তার মধ্যেও কিন্তু জ্ঞান বিজ্ঞানে অনেক অগ্রসর একটা দেশ। সেই দেশটা বিশ্বের বুকে আমরা মনে করি যে তারাও মানে
মানব সভ্যতাকে তো এই পারস্য এভাবে করে সভ্যতা আগামী অনেক দিনে কিছু দিয়েছে। নিশ্চয়ই আমরা আলোচনাটি কন্টিনিউ করব, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপে আবারও ফিরে এলাম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমাদের সাথে আজকে আলোচনায় স্টুডিওতে আছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রথমেই প্রফেসর ডক্টর আবুল কাশেম মজুমদার, প্রাক্তন উপাচার্য এবং পিএসসির সম্মানিত সদস্য। আরও আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং 21শে পদকপ্রাপ্ত আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক অজয় দাশগুপ্ত। অজয়দা, যে আলোচনাটিতে আমরা ছিলাম সেখানে আরো কিছু আপনি কন্টিনিউ করতে চাচ্ছিলেন, তারপর স্যার বলবেন নিশ্চয়ই। জি, ইরান তো মানে মানে সমৃদ্ধ সংস্কৃতির দেশ, জি, জি, তাই না? আমাদের এখানে যে ফার্সি ভাষা জি, মানে রাজভাষা ছিল, বা নানাভাবে কিন্তু সম্পর্ক বাংলাদেশে এখনো যদি ধরেন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নানাভাবে। ইরানের যে কালচারাল সেন্টারটা সেটিও বেশ রিচ, মানে ঢাকাতে। ঢাকায় ধানমন্ডি এলাকায় তাদের ইরানি চলচ্চিত্র হচ্ছে কিন্তু মানে মুভি, চলচ্চিত্র, হলিউড বলিউডের সঙ্গে কিন্তু তারা পাল্লা দেয়। আমাদের টেলিভিশনের ছবি দেখালে প্রচুর দর্শক থাকে আর কি। আবার যুক্তরাষ্ট্রের এবং তার মিত্রদের অন্যায় নিষেধাজ্ঞারও শিকার। যে অপরাধ ইসরায়েল করে তার ধারে কাছেও কোনো মানে অপরাধ করলে পরে ইরানের উপরে কত ধরনের নিষেধাজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশ তেল কিনতে চায়, অন্যান্য ধরনের বাণিজ্য সম্পর্ক রাখতে চায়, তাতে যুক্তরাষ্ট্র আপত্তি করে যে তাহলে কিন্তু তুমিও নিষেধাজ্ঞার আওতায় আসবে। আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে বিশ্বের কিন্তু একটা নতুন ধরনের বিন্যাস এইটা প্রয়োজন হয়ে পড়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 5 জন সদস্য রাষ্ট্র, তাদের একজন তার স্বার্থের যে কোনো বিষয় ভেটো দিলে পুরো প্রক্রিয়াটি স্থবির হয়ে যায়। কাজে এই যে হরমুজ প্রণালী ইরানের ওইটুক বন্ধ হলে কিন্তু বহু দেশ তার মানে অর্থনীতি অচল হয়ে যেতে পারে, বাণিজ্য, রপ্তানি, আমদানি সব কিছু অচল হয়ে যেতে পারে। এই বিষয়গুলো কিন্তু ইরান একজন রাষ্ট্রপতি দুর্ঘটনায় যদি নিহত হন তার প্রতিক্রিয়া কিন্তু সুদূর প্রসারী। আবার ইরান তার ধর্মের মধ্যেও একটা ব্যাপার আছে যে শিয়া, তারা ওখানে প্রাধান্য বিস্তার করে আছে। মধ্যপ্রাচ্যে কিন্তু শিয়া সুন্নি বিভিন্ন দেশে, ইসরায়েলের সঙ্গে সংঘাতে বা অন্যান্য অনেক দেশে। কাজে আমরা আশা করব যে সব কিছুর পরেও যার যার ধর্ম, অন্যান্য আচরণ, সংস্কৃতি নিজস্ব থাকবে, মানব সভ্যতার স্বার্থে কিন্তু এই বিষয়গুলো। অযোধ্যা, এমনিতে নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে ইরানের যারা মিত্র বলে পরিচিত সৌদি আরব, তুরস্ক, তারা সবসময় একটা বিভিন্ন প্রতিবাদে ভোকাল থেকেছে, কিন্তু এই সাম্প্রতিক ঘটনায় ইরানকেই লিডারশিপে দেখা গেছে। দেখেন মধ্যপ্রাচ্যে কিন্তু ইসরায়েল তার যে অন্যায় দশকের পর দশক ধরে করছে, মানে আরব ভূখণ্ডগুলো দখল করে আছে, হত্যাকাণ্ড চালাচ্ছে, যে কোনো রাষ্ট্রের ধরেন আপনার মনে থাকার কথা বহু আগে ইরাকের একটা পারমাণবিক প্রকল্প ছিল, ইসরায়েলি জঙ্গি বিমান গিয়ে সেই প্রকল্পকে ধ্বংস করে দিয়ে আসছে, কেউ কিছু বলে নাই। ইরানে তো সেটা পারছে না। কাজে ইরানের কাছে ইরান এখন যে শক্তি সেটা কিন্তু ইসরায়েল বা তারপরে আগেই ছিল, তাই না? এই যে মধ্যপ্রাচ্যের অন্য অনেক দেশ, ধরেন আরব বিশ্বের একটা প্রধান দেশ ছিল মানে ইসরায়েলকে চ্যালেঞ্জ করার মতো, অর্থনৈতিক শক্তি বলেন বা জনবল বলেন, মিশর বা ইরাক, কিংবা সবচেয়ে বড় শক্তি যদি ধরেন সৌদি আরব, কেউ কিন্তু এই ইসরায়েলি শাসকদের যে দুষ্টবুদ্ধি, অনৈতিক কর্মকাণ্ড, এই তাকে থামানো, সবসময় যুদ্ধ দিয়ে মোকাবেলা করতে হবে তা না, ডিপ্লোম্যাটিক ডায়ালগ বা বিভিন্ন কিছু উদ্যোগ নেওয়া, নানাভাবে চাপ সৃষ্টি করতে পারে। আপনার সৌদি আরব কিংবা কুয়েত এরা যদি আমেরিকার অস্ত্র কেনা বন্ধ করে দেয়, কিংবা আমেরিকায় তাদের যে সম্পদ নানাভাবে অর্থ সম্পদ ব্যাংকে কিংবা অন্যান্য সম্পদ গচ্ছিত আছে সেইটা যদি তুলে আনে, তাহলে কিন্তু এই শক্তিগুলো দুর্বল হয়ে যায়। এই ধরনের চাপ সৃষ্টিও কিন্তু আপনি যুদ্ধ না করেও করতে পারেন, অন্য বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়েতেও আলাপ আলোচনা বা কৌশলগতভাবে সেটি সম্ভব। আমরা আসলে চাই যে এই সংঘাতটি যাতে এভাবে না ছড়াক, মূলত একটা আনরেস্ট। কারণ আমরা কিন্তু অযোধ্যা, আমরা স্যারও এখনই বলবেন, বিশেষ করে যখনই কোনো যুদ্ধ বিগ্রহ হয় সেটির
আমাদের দেশে প্রভাব পড়ে। আমরা আমরা জিনিসপত্রের ইউক্রেন দাম যুদ্ধে যেহেতু আন্তর্জাতিকভাবে আমরা একটা ভিলেজের মধ্যে গ্লোবাল ভিলেজে বসবাস কিন্তু আমরা স্যার করতেছি। এই শব্দটি বলতে শুনি যে ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমাদের দাম বেড়ে আমাদের গেছে হ্যাঁ, তেলের। তো বিশেষ করে আবার শুধুমাত্র ইউক্রেন যুদ্ধ নয়, আমাদের করোনা, তারপর ইউক্রেন যুদ্ধ, তারপর যে মিডল ইস্ট ক্রাইসিস, যেটা কয়েক মাস আগ থেকে শুরু হয়েছে। এখন যে বিষয়টা হলো, আমি যদি বলি পুনরায় কনস্পিরেসি থিওরির উল্লেখ করে বলি, অনেক রকমের ব্যাখ্যা হতে পারে। ধরেন অন্য এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে হতে পারে, ইন্টারনাল কোনো না কোনো কারণে হতে পারে। সর্বোপরি আমরা একটা জিনিস বলে যাচ্ছি, ওয়েদারও কিন্তু হোস্টাইল ছিল, ওয়েদারও কিন্তু খুব হোস্টাইল ছিল, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। পুরানো ঘটনা বলি যে আমি দাদা অযোধ্যা আমি এটুকু শেষ করি। একটা প্রসঙ্গ এই প্রসঙ্গেই বলি হ্যাঁ, আর কি, বলেন। যে বেশ কয়েক বছর আগে ইরানে এই যে খোমেনি যখন মানে শানশাকে উৎখাত, তারপরে কিন্তু ইরানের রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব একটা বৈঠকে ছিল, সেইখানে বোমা বিস্ফোরণে একসঙ্গে সবার মৃত্যু ঘটেছিল। ইন্টারনাল ক্ল্যাশে নিশ্চয়ই সেটা- বাইরের সেটা চক্রান্ত internal হতে clashes পারে, বলা হয়। ভেতরের কারণেও হতে পারে। সেটা ওই তাইলে আমি সেই যেটা বলি, আমি সেই রাষ্ট্রপতি সহ কিন্তু- অযোধ্যার সামনে বলতে দৃষ্টতা হয়ে যাবে। তারপরও আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র এবং ইন্টারনাল পলিটিক্স নিয়ে, Please বলেন, sir. ডোমেস্টিক পলিটিক্স নিয়ে, তারপরেও নাকি ফিডেল কাস্ট্রো যখন একবার তার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখন ওনাকে নাকি প্রশ্ন করছিল যে তোমরা তো 12 জন না 11 জন মিলে আন্দোলন শুরু করলা, তা এখন তো তুমি আর রাহুল ছাড়া আর কাউকে প্রমিনেন্ট দেখতেছি না, তো এরা কে, কোথায় কীভাবে আছে? তখন এক পর্যায়ে নাকি উনি বললেন যে সেগুলো তো ওখানে গেল, ওখানে গেল। তারপর উনি নিজে অ্যাডমিট করলেন কয়েকজনকে আই হ্যাভ টু কিল, কারণ তারা এত বেশি উচ্চবিলাসী হয়ে গেছিল যে তারা একটা পর্যায়ে হয়তো আমাকেই চ্যালেঞ্জ করতো। তো সো পলিটিক্স এমন যে এখানে আপনার মনে করেন যে ওই যে কথাটা দাদা তুললেন যে একেবারে ক্র্যাশ করে দিল সবাইকে মিলে, এটা কারা করলো? হয়তো বা এক্সটার্নাল অ্যাগ্রেশন হতে পারে, ইন্টারনাল সিচুয়েশন তো এরকমটা করতে পারে, বা অনেক কিছুই থাকতে পারে আর কি। তো অতএব আমার মনে হয় আমরা আজকের আলোচনাতে এভাবে বলতে পারি, ইরান তদন্ত করতেছে, তার্কিও তদন্ত করতেছে। ডেফিনেটলি আন্তর্জাতিকভাবে যদি জাতিসংঘ এটা যদি করে, আমি অত্যন্ত মনে করব যে এক জাতিসংঘের একটা দায়িত্ব, তার যথাযথ দায়িত্বটা পালন করবে। সেখান থেকে হয়তোবা এই ইরানের রাষ্ট্রপ্রধানের নিহত হওয়ার, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার সঠিক তথ্যটা অন্তত আমরা মানে অন্য দেশেরও শিক্ষার জন্য কিন্তু এই তদন্তগুলো যে ফলটি কিনা, ওয়েদার কিনা, সেটা কিন্তু অন্য দেশের জন্য এখানে মানে সর্বসাকুল্যে বোধহয় এ পর্যন্ত 20 বার ইরানের হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে। 20 বার, বোধহয় অন্য কোনো দেশের এতবার হয়নি। না, এত হয়নি স্যার। এমনিতে সবাই দর্শকরাও খুব আগ্রহী হয় যখন আপনারা এক্সপার্টরা আসছেন, মুসলিম বিশ্বের কোনো ক্রাইসিস আপনি ফোরকাস্ট করেন কিনা? যে লিডারশিপ ছিল ইরানের হাতে, তারাই তো একটু স্থিমিত থাকবে, কোনো ধরনের কি ক্রাইসিস এখানে? আমার মনে হয় ইরান যেহেতু সেই আপনার পাহলাবিকে সরানোর পর থেকে তারা কিন্তু দিনে দিনে নিজেদেরকে কনসলিডেট করছে, বাট স্টেডিলি, ধীরে স্থিরভাবে। এখন আমার কাছে মনে হয় যে ইরানের যে ক্রাইসিস, যেহেতু তাদের ধর্মীয় নেতা আলটিমেটলি এতে আছে, ছেলেকে নিয়ে আসতেছে, এবং পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, ভাইস ফরেন মিনিস্টার, ডেপুটি ফরেন মিনিস্টার হয়েছে। তো ওদের আমার মনে হয় আর কি ওদের কাছে, আমার কাছে মনে হয় লিডারশিপের সাকসেশনটা ইলেকশন হবে, তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে। এই যে জনগণের যে প্রতিক্রিয়া আপনি টেলিভিশনে দেখলে দেখবেন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু নারী সহ রাজপথে আর কি। আমি একটু একদম শেষের দিকে এসে বাংলাদেশের উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো স্যার। তার আগে দুজনকে একটু বলি যে এই যে ইরানের মতো একটা দেশ, যেটা অযোধ্যা বললেন, ধর্মীয় শাসন, তারা একটা রিজিড, তাদের নিজস্ব ধ্যান ধারণা, কালচারে, কিন্তু গভর্নেন্স যে সিস্টেমটা স্যার, যে কোন ক্রাইসিসে কি হবে সেটা সেট রুল আগে আছে, কতদিন পরে ইলেকশন হবে সেটি বলা আছে, যে প্রেসিডেন্ট নির্বাচন কিভাবে হবে, এটি হঠাৎ করে যে এসে কেউ অন্তর্বর্তীকালীন ক্ষমতা নিবে বা কোনো ধরনের একটা অস্থিরতা, সেটা যেমন ধরেন বাংলাদেশে জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটলো, আপনার
বিচারপতি সাত্তার সাত্তার, সাহেব Justice প্রেসিডেন্ট, সাত্তার, হ্যাঁ। কিছুদিন পরে এরশাদ সাহেব ক্ষমতা নিয়ে নিল, রাইট, মিলিটারি শাসন জারি করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হ্যাঁ, সায়েম সাহেবের আনি বসালো, আমাদেরকে সায়েম সাহেব বসাইলো, কিছুদিন কদিন পরে পরে জিয়াউর রহমান জিয়াউর সাহেব নিজে নিয়ে নিল। ক্ষমতা সেটাই, নিয়ে সেটাই। নিল, কোনো নির্বাচনের ব্যাপার নাই, নিজে এসে সংবিধান জিয়াউর রহমান বদলাই দিল। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে বাংলাদেশে ঘটেছে। আছে, কিন্তু কিন্তু একটা ইরানে নিয়মের দেখলাম মধ্যে যে চলা। structured একেবারে। আপনার হ্যাঁ। প্রচলিত বিধান আপনি অপছন্দও করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু নিয়ম ওটাই। কিন্তু সেই অপছন্দটাকে আপনি এক ব্যক্তির মানে কলমের খোঁচায় আপনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নিলেন, জি, তাই না? সেটাই। কাউকে জেলে পাঠাইলেন, কাউকে জেল থেকে বের করে মন্ত্রী বানাইলেন, এই জিনিসগুলো হওয়া উচিত না। এমনিতে তো লোকাল একটা ইনফ্লুয়েন্স আছে। তারা যেমন, এটি বলি শেষ করছি, ইরানের প্রসঙ্গ, যে ব্যক্তির অবর্তমানে রাষ্ট্রের পলিসি চেঞ্জ হবে না, ইরান বলেছে সব জায়গায়। দ্বিতীয়, তারা যেটা বলছে যে আমাদের যে সুপ্রিম লিডার খামেনি, তার নির্দেশনা আমরা নিচ্ছি, বিভিন্ন ধরনের গভর্নেন্স স্ট্রাকচার আছে, এই কথাটি আমরা বলছিলাম। যাই হোক, আমরা স্যার এটি আরও ফলো করবো গণমাধ্যমগুলোতে কতটুকু খবর আসে। বাংলাদেশের ক্ষেত্রে দুজনেই স্যার, আপনি লোকাল গভর্নেন্সের একজন এক্সপার্ট, অজয় দাও অনেকদিন আমরা একসাথে কাজ করেছি স্থানীয় সরকারের গণমাধ্যমে। উপজেলা সিস্টেম নিয়ে স্যার আমরা মাঝে মধ্যে কথা বলেছি। দুটো ধাপের অজয় দা, যেই নির্বাচন হলো, ঘুরে ফিরে গণমাধ্যমগুলো কিন্তু খুব বেশি পিক করছে না স্বাভাবিকভাবে। আগের যে উৎসব, সেই পার্টিসিপেশন নেই বিভিন্ন কারণে। ইলেকশন কমিশন প্রথমে 40, দ্বিতীয় ধাপে বলল 30 প্রেজেন্স। সামগ্রিক আপনার অবজারভেশন কি এই দুই ধাপ সম্পর্কে? মানে স্যার রাষ্ট্রবিজ্ঞান আমার কাছে এখানে যে স্যারই বলুন আগে। গণমাধ্যম, শুরু করেন। গণমাধ্যম বা যে কোনো মাধ্যমে সবকিছু কিন্তু নির্ভর করে পাবলিক পারসেপশনটা কি। পাবলিক পারসেপশনটাতেই যেখানে এখন মনে করেন যে গভর্নমেন্টও চেষ্টা করেছে, তো একটা পর্যায়ে এক্সপেরিমেন্ট করছিল দলীয়ভাবে স্থানীয় সরকারের নির্বাচন, সেখান থেকে পরবর্তীতে Shift করা দেখলো যে বিগত জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনেই জনগণের এক ধরনের নির্বাচনের প্রতি এক ধরনের একটা অনীহা, হয়তো বা সে কারণেই সিদ্ধান্ত নিল যে জাস্ট পার্টির থেকে নমিনেশন দেওয়া হবে না, স্থানীয় সরকার উপজেলার চেয়ারম্যান নির্বাচন, এখানে কোনো রাজনৈতিকভাবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেবে না, কোনো নমিনেশন দেবে না, যারা কর্মী আছে তারা তাদের নিজেদের অনুসারে করবে। কিন্তু এটা করেও এটার উদ্দেশ্য ছিল হয়তোবা যে ইলেকশনে জনগণের পার্টিসিপেশন বাড়বে, কিন্তু সেটা হলো না। না হওয়ার পিছনে আমার কাছে যতটুকু, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বা আমার যে অভিজ্ঞতা, সেখানে আমি বলবো যে আসলে যে জিনিসটা হলো যে আমরা আমাদের দেশের পলিটিক্সটাকে এত বেশি করে পলিটিসাইজড করে ফেলেছি। এখন সত্যিকার অর্থে আমাদের পলিটিশিয়ানরা মাঠে নাই। আজকে যদি আপনি দেখেন উপজেলা ইলেকশনে কতজন, তাদের ব্যাকগ্রাউন্ড আপনি অ্যানালাইসিস করেন। স্থানীয় সরকারি ইলেকশনে তো মানে হয়তোবা জাতীয় পর্যায়ে পারে না, তখন তাদেরকে সান্ত্বনা পুরস্কার হলো স্থানীয় সরকারে দেয়, ঠিক আছে তুমি যথেষ্ট স্যাক্রিফাইস করছো তোমার জন্য ইয়েতে, কিন্তু সামহাও গভর্নমেন্ট ফর্ম করতে হবে, ওই কারণে তার জনপ্রিয়তা আছে বা যেটাই আছে, ঠিক আছে তাকে আমরা দিচ্ছি, তুমি নেক্সট পার্লামেন্ট ইলেকশন তুমি উপজেলাতে যাবা বা চেয়ারম্যান ইউনিয়ন ইউপিতে যাবা, ওরকম। এখন দেখা যাচ্ছে যে সব কিছুই কিন্তু একজন নির্ভর হয়ে যাচ্ছে, স্থানীয় প্রশাসনে একজন নির্ভর হয়ে যাচ্ছে। উপজেলাতে বলেন যে নির্বাচন এমপি সাহেব একজন বলতে সংসদ সদস্যের গাইডেন্সে যত কলেজ আছে ওনার নির্বাচনী এলাকায় সব কিছুতেই ওনার থাকতে হবে, বা ওনার ছেলে মেয়ে বা ওনার আত্মীয় স্বজন বা ওনার বন্ধু বা ওনার প্রতিনিধি থাকতে হবে, নট নেসেসারিলি ওনার পার্টির লোকজন নয়, নট নেসেসারিলি ওনার পার্টির লোকজন। যদি পার্টির লোকজন থাকতো অন্য ধাপের বা ওনার পার্টিতে তো নিশ্চয়ই আমি এটুকু মনে করি যে আমি বারবার একটা জিনিস দেখতে চাচ্ছি যে আমাদের এমপি সাহেবদেরকে বলারও চেষ্টা করছি যে দেখেন আপনি আপনার এলাকার এমপি হিসাবে আপনার এলাকাতেও হয়তো বা 10টা বা 20টা কলেজ আছে, 10টা 15টা মাদ্রাসা আছে, আপনি এগুলোতে কি হচ্ছে না হচ্ছে ওটা আপনার প্রত্যক্ষভাবে সরাসরি আপনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের জন্য আপনি 2-3টা থাকেন, কিন্তু আপনার পার্টির লোকজনদের মধ্যে থেকে স্কুল কলেজের শিক্ষক যারা আছে, যারা কিছু লেখাপড়া জানে, গতকালকেই আমার মনে হয় আমাদের বললেন
যে ডাইরেক্টর জেনারেল এডুকেশন গতকালকেই একটা ইয়েতে বললেন যে স্কুল কলেজগুলোর ম্যানেজমেন্ট কমিটিতে আলুর ব্যবসায়ীরা আসতেছে, তিনি আলু ব্যবসা ভালো জানেন, তিনি শিক্ষা প্রতিষ্ঠানের তালেবেশ জানেন না, কিন্তু তিনি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে থাকতেছেন। তো এখন থেকে তিনি শিক্ষকদের সাথে আচরণ যথার্থভাবে করছেন না, তিনি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট সম্পর্কে তার অভিজ্ঞতা নাই, তিনি করতেছেন এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও তিনি বাড়াবাড়ি করতেছেন। অবশ্যই আমি শেষ করি, এই যে মনে করেন যে লোকাল গভর্নমেন্টের জেলা পরিষদের অ্যাক্টিভিটিসটা আমি অন্তত মনে করি না যে তেমনভাবে লক্ষণীয়, ভিজিবল না। তা এখন আপনার যে জিনিসটা হলো যে আজকে যে ইয়েটা আসলো 30%, গতকালকে দেখলাম 30%, আমি তো সন্দেহান যে আগামী 3টা পেজ আছে। কেন মানুষ রিলাক্টেন্ট হলো যে একটা যে জিনিস হলো যে কম্পিটিশনটা যদি যথার্থভাবে না হয়, আপনার যে জিনিসটা হলো যে ধরেন আমি যে এলাকার ভোটার সেখানে দেখেছি টোটাল পোস্ট যারা 50,000 পড়ছে টোটাল, কিন্তু পাশেরটাতে বোধহয় কম্পিটিশনটা একটু বেটার হওয়াতে সেখানে 1 লাখ বেশি ভোট কাস্ট হয়েছে। কিন্তু এই যে অবস্থাটা, এখানে যদি নিজেদের মধ্যে কম্পিটিশনটা হতো তাহলে হতো, কিন্তু ওখানে যেহেতু এমপি সাহেবরাই ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই নমিনেশনের নিজেরা নির্ধারণ করে দিচ্ছেন এবং ওনারা বলতেছেন উনি যেহেতু এমপি উনি ওই ওনার এলাকার হয়তো বা আওয়ামী লীগের সভাপতিকে বাদ দিয়ে ওনার ভাইকে বা ভাতিজাকে বা চাচাকে বা নিজের আত্মীয়কে দিচ্ছে এবং তিনি বলতেছেন সেই আওয়ামী লীগের লোক। কিন্তু কথা হলো যে আমি বলবো যে কোনো সময়ে কোনো ক্ষেত্রে বলা যায় দিস জেন্টলম্যান ইজ মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ। তিনি আজকে আওয়ামী লীগ আছে বলে তিনি আওয়ামী লীগের এমপি হয়েছেন, কিন্তু কালকে তাদের মধ্যে থেকে উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে পারবো এরকম ক্ষমতার পট পরিবর্তন হলে এরকম 2-1 আওয়ামী লীগের এমপিকে আপনি হয়তোবা দেখবেন যে উনি হয়তোবা সুর বদল করে ফেলছেন। এইসব কারণে আমরা যেটা দেখতেছি উপজেলা স্থানীয় সরকার ব্যবস্থায় গভর্নমেন্ট যদি 2006, 2008, 2009 জানুয়ারি থেকে আজ অবধি একই গভর্নমেন্ট, তাহলে উন্নয়নশীল দেশের যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম হলো অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিরতা। আমাদের দেশে তো এখন রাজনৈতিক অস্থিরতা নেই, আমাদের তো উন্নয়নকে ত্বরান্বিত করার দিস ইজ দ্য টাইম। আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি একচট্ট, তার পার্টিতে তিনি যদি যাই বলেন তাই হয়, তাই তো? তাহলে এখানে তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই, এরকম কমান্ডে এবং সি ইজ এ পপুলিস্ট লিডার। তার যেই যাই কিছু বলুক না কেন, পার্টির প্রধানের সাথে পার্টির সেকেন্ড ম্যানের দূরত্ব কয়েক যোজন মাইল, তাই তো? তো এরকম একটা অবস্থায় তিনি তো তার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি যা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তা কিন্তু নিচে যেয়ে তার কার্যকর না হওয়ার কারণেই আজকে আমাদের অবস্থা। হাজার কোটি টাকা আপনি দিচ্ছেন, ইনভেস্টমেন্ট করতেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কন্টিনিউ করব। অজয় দাশগুপ্ত, আপনারও কিছু মতামত থাকবে। আমরা একটা সর্বশেষ ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি আজকের অনুষ্ঠানে। আশা করি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে নিটল টাটা মাই টিভি সংলাপে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমাদের সাথে 2জন বিশিষ্ট অতিথি আজকে আলোচনায় স্টুডিওতে আমার সাথে আছেন, প্রফেসর ডক্টর আবুল কাশেম মজুমদার এবং অজয় দাশগুপ্ত। আমরা অজয়দা বিরতির আগে যেই স্থানীয় সরকারের বিশেষ একটি উইং উপজেলা সিস্টেমের 2য় ধাপের নির্বাচন নিয়ে কিছু অ্যানালিসিস শেয়ার করছিলাম, তার সাথে ইন জেনারেল গভর্নেন্স সিস্টেম নিয়েও স্যার কিছু কথা বলেছেন। আপনার কিছু মতামত এই ক্ষেত্রে? জামিল ভাই, মনে আছে যে আমরা স্থানীয় সরকার নিয়ে বেশ কিছু কর্মসূচি করেছি। ধরেন এই যে উপজেলাগুলোতে নারী ভাইস চেয়ারম্যান, আমরা একটা কাজ করেছিলাম এবং মনে আছে আমার, নারী ভাইস চেয়ারম্যানরা বলল যে আমাদেরকে একটা এই বাহুল্য মনে করে আর কি, আমাদের একটা বোঝা মনে করে যে এরা আবার মানে কি দরকার ছিল অন্যরা থানা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলার অন্য যারা কর্মকর্তা আছে তারা বললে যে এই নারীরা আবার কোত্থেকে, এরকম একটা সারা দেশ থেকে তথ্যপত্র সংগ্রহ করে করেছিলেন এটা। স্থানীয় সরকারের কতগুলো নেচার কিন্তু বাংলাদেশে বহু মানে বলা যায় যে কোনোটা শতাব্দী ধরে। আমরা একটা একই প্রোগ্রামে অংশ নিয়েছিলাম, টঙ্গীর এই পৌরসভার চেয়ারম্যান বললেন যে রাত 2টার সময়, তখন মোবাইল ছিল না, রাত 2টার সময় ফোন যে আজকে আজমতুল্লাহ খান তখন কুকুর পড়ে আছে, মরে পড়ে আছে একটা গাড়ির
এটা এই রাস্তা রক্তাক্ত হয়ে আছে, কুকুরটা সরানোর ব্যবস্থা করেন। মানে এই কিন্তু হচ্ছে স্থানীয় সরকারের বৈশিষ্ট্য। আমি যে এলাকায় বরিশালে এই আগলঝাড়া উপজেলায় গইলা, ওখানে গুরুচরণ নামে একজন ভদ্রলোক ছিলেন চেয়ারম্যান। উনি একটা ঘোড়া ছিল তার, কিন্তু এত জনপ্রিয় যে কৃষক জমিতে কাজ করে, তার একটা কোনো কাগজে সই দরকার, রাস্তায় দাঁড়ায়া এই বাবু ঘোড়া থেকে বা সাইকেল থেকে নামায়া বাবু একটা সই দিয়ে যান। গুরুচরণ বাবুও জানতেন, ওনার পকেটে সিল থাকতো, কালি প্যাড থাকতো কালির, উনি বাইক করে সই। উনি কি মানে ইয়ে ছিলেন, চেয়ারম্যান ছিলেন। ওকে, আচ্ছা। এরকম জনপ্রিয় একদল মুখ কিন্তু এখন তো উপজেলা হয়েছে বা পৌরসভা এতগুলো হয়েছে, তখন তো আগে হলো ইউনিয়ন বোর্ড বা ইউনিয়ন কাউন্সিল এইগুলো। এবং একদল লোক ছিল সমাজের সর্বত্র, যারা নিজেকে হয় মেম্বার না হয় ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, এর বাইরে কিংবা স্কুল কমিটির ম্যানেজিং কমিটির, এরা সবাই রাজনীতি করতো তা কিন্তু না। এবং এই লোকগুলো কিন্তু সমাজের এক ধরনের ভারসাম্য বজায় রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের কারো মেয়ের বিয়ে, টাকা পয়সা নাই, কারো ছেলের পরীক্ষা ফি, এখনকার সিস্টেমে তো এরা একদমই মিসিং নাই বলতে, এরা এই ক্যান্ডিডেট প্রোফাইলের মধ্যে এদেরকে দেখছে না কাউকে না। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে রাজনীতিকরণ, যেটা স্যার বললেন, রাজনীতির মধ্যে আরেকটা হয়েছে কি, আপনার রাজনৈতিক দলের এমপি যারা, তিনি আওয়ামী লীগের ক্ষেত্রেও এটা দেখা গেছে, বিএনপির ক্ষেত্রেও দেখা গেছে, তার এলাকায় অন্যরা ভবিষ্যতে প্রার্থী হতে পারে এমন কাউকে, এমনকি জনকল্যাণের কাজ করতে দিতেও আগ্রহ বোধ করেন না, উৎসাহ দেন না, বরং এমনকি ত্রাণ সামগ্রীকে, ঝড় বৃষ্টি হয়েছে, সেইখানেও যেতে দিতে চান না। ধর্মীয় কেউ একটা মসজিদের কিছু করবে বা মন্দিরে করবে কিংবা শীতে কাপড় দিবে, সেই কাজটাও কিন্তু প্রতিপক্ষ যাকে মনে করেন সম্ভাব্য, মানে এটা আফটারম্যাথ কি হতে পারে আগেই চিন্তা করে তাকে। এই যে উপজেলায় প্রার্থীরা, ধরেন আওয়ামী লীগ, তার তো হওয়া উচিত যে আমার হাতে 5টা অপশন থাকা উচিত। বিএনপি অংশগ্রহণ করলে এক ধরনের, বিএনপি অংশগ্রহণ না করলে ঠিক আছে, তো আপনারা 5 জন জনপ্রিয়তা যাচাই করে আসেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী যেটা করলেন, যে ধরেন আওয়ামী লীগের এমপি যিনি আছেন, তার স্ত্রী বা পুত্র বা কন্যা বা ভাইয়ের জনকল্যাণে কাজ করার জন্য কি এইসব পদের দরকার আছে? তারা তো এমনি এমপির লোক হিসেবে করতে পারে, যে তিনি যদি মনে করেন যে আমি পরিবারের 5 জন আছে বা আত্মীয় স্বজন, যে আমি এই স্কুলটা দেখব, আমি এই হাসপাতালটা ঠিকভাবে চলে কিনা দেখব, কিংবা এই রাস্তার কাজ ঠিকাদার ঠিক মতো করছে কিনা, সেইটার জন্য কিন্তু দলের মধ্যে দরকার নাই, পরিবারের মধ্যে নিয়ে আসা। এই জায়গাগুলো আমার মনে হয় যে আওয়ামী লীগ, বিএনপি, 2 দলেই কিন্তু আছে। আমি আমাদের এলাকায় দেখেছি, একজন হাইকোর্টের বিচারপতি ছিলেন, পরে প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন, তিনি এলাকায় এমনি একটা সামাজিক অনুষ্ঠানে গেছেন, কিন্তু তার প্রতিপক্ষ মনে করেছে ওই একটা ডিজায়ার আছে সামনে, যে উনি আবার প্রার্থী হয় কিনা। উনি এবং বিএনপির আর এক শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তাকে নিয়ে গেছিলেন হেলিকপ্টারে, বিএনপির কর্মীরা তাকে পিটে এলাকা ছাড়া করছে, যে নিশ্চয়ই সে প্রার্থী হওয়ার বাসনা নিয়ে এলাকায় আসছে। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু এখন যে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা ঘটছে, আওয়ামী লীগের আমার মনে হয় যে পার্লামেন্টেও তাদের এই যে অন্তত 100 আসনের স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু অনেক ভোট পেয়েছে, তার মানে নমিনেশন যেটা কেন্দ্রীয়ভাবে হয়েছিল সেইটা সঠিক ছিল না বলে অনেকে মনে করে। আবার এখন উপজেলায় এই যে ভোটার আসছে না, যদি 3-4 জন জনপ্রিয়তার লোকের কিন্তু অভাব নাই, কিন্তু মানুষ মনে করে যে এমপি সাহেব ইয়ে হবে, নাকশ হবে, কি দরকার ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, ধান বা বিএনপি অংশ নেয় না কিংবা গরম, এগুলো হলো বাড়তি বিষয়। মূলটা হচ্ছে যে আওয়ামী লীগের কি 5 জন শক্তিশালী প্রার্থী নাই? জনগণ যার পক্ষে এসে ভোট দিয়ে অসন্তুষ্ট করতে চান না বলে সে ভোট দিতে আছে, এটা কিংবা ভয় দেখাচ্ছে যে আসবে না, বা এমপি সাহেব ধরেন কমিটিগুলো যেগুলো হচ্ছে আওয়ামী লীগের বলেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সবই কিন্তু হচ্ছে এমপি সাহেবের পেরিফেরি তত্ত্বাবধানে। কাজী ওরাও যখন বলে যে আমাদের প্রার্থী দলীয়ভাবে দেওয়া নাই, কিন্তু আমাদের প্রার্থী হচ্ছে এক্স,
তখন কিন্তু অন্যরা একটা বার্তা পেয়ে যায়, প্রশাসন একটা, আইন শৃঙ্খলা বাহিনী একটা, প্রধান নির্বাচন যতই বলুক না কেন নির্ভয়ে ভোট দিন, কেউ ভোটে বাধা দিলে, কিন্তু দেখা যাবে যে বহু এলাকায় পুলিং এজেন্ট দিতে পারে না কোনো শক্তিশালী প্রার্থী, কিন্তু পুলিং এজেন্ট দিতে পারে না। এই জায়গাগুলো দেখা এটি একটা বড় দিক স্যার। আপনি নিজে অনেক গবেষণা করেছেন, অনেক গবেষণা সুপারভাইজ করেছেন। এই যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বা পাওয়ারটিকে অন্যের হাতে না দিতে চাওয়া, কুক্ষিগত করে রাখা, এটি তো টোটালি স্থানীয় সরকারের সবগুলো ধাপের জন্যই একটা অবস্টাকেল। আর আমরা যেটা চিন্তা করছি উপজেলা নিয়ে যেটা কথা হলো, তাহলে এটি কেন পলিটিক্যাল পার্টিগুলো ক্লিয়ার মেসেজ এমপিদেরকে দেন না যে আপনাদের দায়িত্ব হচ্ছে পলিসি মেকিং, আপনাদের দায়িত্ব সংসদে পলিসি মেক করা, আপনার তো স্থানীয় লেভেলে যে এই কমিটির চেয়ারম্যান হওয়ার, মেম্বার হওয়ার কথা। আপনার যে জিনিসটা হলো যে আমাদের ওই ডিউ রেসপেক্ট সকল প্রকার শ্রদ্ধা রেখে বলি, আমাদের এমপি সাহেবরা অনেকেই তারা তাদের পলিসি মেকিং রোলটা সম্পর্কে তাদের ধারণা যতটুকু, তার চাইতে তারা মনে করেন যে যেটা তাদের রোল নয় ইমপ্লিমেন্টেশন, সেটাই তিনি করেন। তিনি খুব বেশি করে আগ্রহী হন রাস্তাটা কোথায় কার বাড়ির সামনে দিয়ে কীভাবে কে যাচ্ছে, তিনি খুব বেশি করে আগ্রহী হন তার অধীনে যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, সেখানে কে চাকরি নিয়োগ পাচ্ছে কি নিয়োগ পাচ্ছে না, এগুলো তো ওনার কাজ নাই। পলিসি মেকিংয়ের পলিসি মেকার ইজ দ্য, সে পলিসি দেবেন, তারপর নিচে হয়তো উপজেলা প্রশাসন ইনক্লুডিং দ্য উপজেলা চেয়ারম্যান তিনি সেটা বাস্তবায়ন করবেন। যদি সঠিকভাবে হয়, উপজেলা এমপি সাহেবের বাড়ির দরজার সামনে রাস্তাটা পাকা হবে না সলিং হবে না ব্রিক সলিং হবে, এটা সিদ্ধান্ত নেবে এমপি সাহেব নয়, উপজেলা চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা ইঞ্জিনিয়ার। কিন্তু এটা তো তিনি মানবেন না কোনোভাবেই। তিনি তো বলবেন হ্যাঁ আমার বাড়ির দরজার সামনে রাস্তাটা আমি করব না। তাই এই যে এই পারসেপশন থেকে তিনি তার এলাকাতে যত রকমের সব কাজ তিনি করেন, করার কারণেই তিনি মনে করেন যে যদি আমার হাতের মধ্যে উপজেলা চেয়ারম্যান না থাকে, আগামীতে উপজেলা চেয়ারম্যান হয়তো আমাকে চ্যালেঞ্জ করতে পারে। অতএব আমার ছেলে থাকতে হবে, আমার বউ থাকতে হবে, আমার থাকতে হবে, দাদা দাদি কথা প্রকাশ করলেন, অথবা আমার একেবারে ট্রাস্টেড লোক থাকতে হবে, নো ম্যাটার সে আমার দল করুক আর না করুক। এখন এলাকায় দেখেন, দাদার এলাকায় যান, আপনার এলাকায় যান, আমার এলাকায় যান, যারা ভেটারান আওয়ামী লীগার তারা কিন্তু অনেকেই চুপচাপ বসে আছে। তারা শুধু এমপি সাহেবের সাথে ক্লাসে যাইলে তো তিনি কোনো কিছুতেই থাকবেন না, হি উইল বি নোয়ার। তিনি ইভেন কি কমিটিতেও থাকবেন না, কারণ কমিটিটা তো এমপি সাহেবই তৈরি করে দিচ্ছেন। শুধু এমপি সাহেব যে আওয়ামী লীগের কমিটি করে দিচ্ছেন তা নয়, ছাত্রলীগের কমিটি, শ্রমিক লীগের কমিটি, যুবলীগের কমিটি সবই তার অবদান থাকতেছে বা তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকতেছে। তো এরকম একটা অবস্থা হওয়ার কারণে দেখা গেছে যে আমরা আমাদের দুঃখ, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে মনে করি যে আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স থেকে অনেক দূরে সরে যাচ্ছেন, কারণ তিনি বুঝতে পারতেছেন আর আমার বউ তো আমারে ভোট দিবে, আমার ছেলে তো আমাকে ভোট দিবে, ওরে আমার প্যাসিফাই করে বাইরে কাউকে ট্রাস্ট করতে পারছে না। ওকে না, ওকে আমি প্যাসিফাই করব কেন? আমি যদি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে যারা আমার অপোনেন্ট হতে পারে, যারা আমার সাথে ইয়ে করতে পারে, তাদেরকে আমি প্যাসিফাই করব, তাদেরকে আমি আমার পকেটে রাখবো, সো দ্যাট আমি যেন তাদের সময় ইলেকশনের সময় তাদের সাপোর্ট পাই। কিন্তু তিনি তো সেটা চিন্তা করেন, তিনি ধরে রাখেন যে এখন অধিকাংশ ক্ষেত্রে তা আল্লাহর হুকুম হয়ে যাচ্ছে, বুঝছেন, আল্লাহ আজকে। এবং সত্যিকার অর্থে বিগত কয়েকটা ইলেকশনে আমার কাছে মনে হয়, আমি বলতে দুঃখ পাচ্ছি আর কি, আমাদের পলিটিক্যাল লিডাররা যতটুকু ইনভলভ ছিল তার চাইতে বেশি ইনভলভ ছিল সামবডি এলস। যাই হোক স্যার, আমরা আজকের এই আলোচনাটিকে এখানে শেষ করতে চাই এবং আমাদের দুজন সম্মানিত আলোচক প্রফেসর ডক্টর আবুল কাশেম মজুমদার এবং অজয় দাশগুপ্ত, দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আগামী আলোচনায় অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।